আজকে আমরা নিয়ে এসেছি নবম জাতীয় পে স্কেল নিয়ে আমাদের সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে গভীর প্রতিবেদন। নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের মতামত, অর্থনৈতিক পরিস্থিতি এবং তুলনামূলক বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে। কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সার্বিকভাবে সব গ্রেড মিলিয়ে গড় বেতন বৃদ্ধির হার ধরা হয়েছে প্রায় 105%। তবে এই বৃদ্ধির হার সব গ্রেডে সমান নয়। একাদশ থেকে 20তম গ্রেড, যেখানে মূলত নিম্ন পদের এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কাজ করেন, তাদের জন্য বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে, যা 100 থেকে 140% পর্যন্ত হতে পারে। 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা প্রায় আড়াই গুণ বৃদ্ধি। এর পেছনে মূল উদ্দেশ্য হল সবচেয়ে কম বেতনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং বেতন কাঠামোর মধ্যে থাকা বৈষম্য কমিয়ে আনা। প্রথম থেকে 10ম গ্রেড, যেখানে কর্মকর্তা পর্যায়ের পদগুলো অবস্থিত, সেখানে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হলেও মূল বেতনের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই বৈঠকে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী 1 জুলাই থেকেই নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। এই বৈঠকে কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধির হার, গেজেট প্রকাশের সময়সূচি, বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি এবং বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি তথ্য হল, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক প্রস্তাবনায় 3টি ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চিন্তাভাবনা করা হলেও কর্মকর্তা কর্মচারীদের জোরালো দাবির মুখে এটি কমিয়ে 2 ধাপে বাস্তবায়ন করা যায় কিনা তা নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে এই বৈঠকে। সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে, এই বিষয়টি একেবারে নিশ্চিত। তবে বেসিকের 50% নাকি শতভাগ বৃদ্ধি পাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানিয়েছেন, জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বাস্তবে টাকা হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগবে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে। এর আগে গত 18 জুন অনুষ্ঠিত একটি বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাবগুলো একসঙ্গে পর্যালোচনা করা হয়েছিল। এটি প্রমাণ করে সরকার শুধু বেসামরিক প্রশাসনের কর্মচারীদের জন্যই নয়, বরং বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্যও একটি সমন্বিত বেতন কাঠামো প্রণয়নের চেষ্টা করছে। এখন আসা যাক বাজেট সংক্রান্ত বিস্তারিত আলোচনায়। গত 9 জুন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন বেতন কমিশনের সুপারিশ আংশিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 11 জুন জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট পেশ করেন তিনি। বাজেট বক্তব্যেই তিনি সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কেন এটি আংশিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে তার বিশদ ব্যাখ্যা দেন। বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা অনুযায়ী প্রথম ধাপে আগামী 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে সুপারিশকৃত নতুন মূল বেতনের 50% দেওয়া হবে। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরে বাকি 50% মূল বেতন সমন্বয় করে পুরো বেসিক কার্যকর করা হবে। আর শেষ ধাপে 2028-29 অর্থ বছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা ছিল। নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে একবারে বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থ একসাথে অর্থনীতিতে প্রবেশ করলে তা চাহিদা বাড়াবে নিঃসন্দেহে, যা স্বল্প
স্বল্প মেয়াদে বাজারে কিছুটা গতি আনতে পারে, কিন্তু একই সাথে এই বিপুল পরিমাণ অর্থ সরবরাহ মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এই কারণেই সরকার দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রীরা একাধিকবার জানিয়েছেন, মুদ্রাস্ফীতির বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে বেতন বৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তা ম্লান হয়ে না যায়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এর আগে এক পর্যায়ে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল নতুন পে কমিশনের জন্য প্রাথমিকভাবে প্রায় 40,000 কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল এবং এই অর্থের একটি বড় অংশ জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ এবং পরিবার কার্ডের মতো জরুরি ও জনকল্যাণমূলক খাতে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছিল, যার ফলে পে স্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ অবশিষ্ট থাকছিল না বলে কিছু সময়ের জন্য আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে কর্মচারীদের ব্যাপক দাবি এবং আন্দোলনের চাপে সরকার শেষ পর্যন্ত 35,000 কোটি টাকা চূড়ান্তভাবে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয়, যা স্পষ্টভাবে প্রমাণ করে সরকার এই ইস্যুতে কর্মচারীদের চাপের কাছে অনেকটাই সাড়া দিয়েছে। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রসঙ্গে, অবসরপ্রাপ্ত এবং অবসরের দ্বারপ্রান্তে থাকা কর্মচারীদের বিষয়। অনেক কর্মচারী যারা 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুর দিকে অবসরে যাচ্ছেন, তারা প্রশ্ন তুলেছেন তারা এই নতুন সুবিধা থেকে বঞ্চিত হবেন কিনা। দীর্ঘ চাকরি জীবন শেষ করে অবসরে যাওয়া এই কর্মচারীদের অনেকেই অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে চাকরি জীবন পার করেছেন এবং তারা মানবিক ও যুক্তিসম্পন্ন একটি সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সাধারণত নতুন পে স্কেল ঘোষণার আগে অবসরে যাওয়া কর্মচারীদের জন্য বিশেষ কোনো সুবিধা সরকার দেয় না। 1997 সালের জাতীয় বেতন স্কেলে অনুরূপ একটি পরিস্থিতি দেখা গিয়েছিল। সেই সময়ে চাকুরি, বেতন ও ভাতাদি আদেশের অধীনে পে স্কেল 60% এবং 40% হিসেবে 2 বছরে বাস্তবায়ন করা হয়েছিল। অর্থাৎ প্রথম বছরে কর্মচারীরা মাত্র 60% সুবিধা পেয়েছিলেন এবং বাকি 40% পরের বছর কার্যকর হয়েছিল। এই ঐতিহাসিক উদাহরণ থেকে স্পষ্ট হয়, বাংলাদেশের বেতন কাঠামোর ইতিহাসে ধাপে ধাপে বাস্তবায়নের প্রবণতা একটি পুনরাবৃত্ত বিষয়, যা এবারও কিছুটা ভিন্ন রূপে দেখা যাচ্ছে। দর্শক, এখন একটু সংক্ষেপে পুরো সময়রেখাটি একসাথে দেখে নেওয়া যাক। জানুয়ারি মাসে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ে। মার্চ মাসে কর্মচারীদের মধ্যে তহবিল সংকট নিয়ে আশঙ্কা তৈরি হয়। এপ্রিল মাসে কর্মচারীদের ব্যাপক 6 দিনের আন্দোলন কর্মসূচি পালিত হয়। মে মাসে গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন তালিকা নিয়ে আলোচনা আরও জোরালো হয়। জুনের শুরুতে সরকার বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়। জুনের মাঝামাঝি সময়ে এক ধাপে বাস্তবায়নের জোরালো দাবি ওঠে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে এবং সবচেয়ে সাম্প্রতিক ঘটনা হিসেবে 24শে জুন সচিব কমিটির বৈঠকে সরকার নিশ্চিত করে আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হবে। এই পুরো সময়রেখা দেখলে স্পষ্ট হয়ে যায় বিষয়টি কতটা গতিশীলভাবে এগিয়ে চলেছে এবং প্রতি মাসেই নতুন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে। দর্শক, এই বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের সরকারি প্রশাসন ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, একাধিক আন্দোলন কর্মসূচি, কমিশনের দীর্ঘ গবেষণা এবং পরিশেষে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে এখন নবম পে স্কেল বাস্তবায়নের একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে দেশ। আগামী 1 জুলাই থেকে এই নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি একটি জাতির প্রশাসনিক কাঠামোর প্রতি শ্রদ্ধা এবং স্বীকৃতির প্রতীক। আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য, গ্যাজেট প্রকাশ, সচিব কমিটির পরবর্তী সিদ্ধান্ত বা সরকারের কোনো নতুন ঘোষণা আসার সাথে সাথেই আমরা আপনাদের সবার আগে বিস্তারিতভাবে জানিয়ে দেব।